বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ সংকটাপন্ন অবস্থায়, এবং গোটা দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছে। তো একই সঙ্গে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে তার দীর্ঘ ধকলের পরে কতটা তিনি সামলাতে পারবেন, এবং যদি কিছু হয়ে যায় তাহলে অনেকের মধ্যে আশঙ্কা যে বাংলাদেশের রাজনীতিতেও একটা বড় এমনিতেই একটা বাংলাদেশ ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্রাইসিসটা আরও ঘনীভূত হতে পারে। সে আপনি মনে করেন? ধন্যবাদ জিল্লু ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা বিশেষ করে গতকালকে থেকে আমরা যারা জাতীয়তাবাদী দল করি তারা তো আছেই। আমি মনে করি যে সারা বাংলাদেশের আপামর মানুষ গভীর উৎকণ্ঠায় সময় পার করছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র রক্ষায় যার আপোষহীন নেতৃত্ব এবং ভূমিকা, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক উত্তরণে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান বেগম খালেদা জিয়ার অবস্থা সত্যি সংকটাপন্ন। আমরা তার ব্যক্তিগত ডক্টরদের মারফত, দলের সিনিয়র নেতৃবৃন্দের মারফত, এবং বিশেষ করে আপনি দেখবেন আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার পেজ থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা খুব ভালো নয়। এমনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তারা সকলেই তাদের উদ্বেগ জানিয়েছেন এবং তার সুচিকিৎসার বিষয়ে তারা তাদের জায়গা থেকে ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন। শুধু তাই নয়, দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশের থেকে বিভিন্ন সহযোগিতার বিষয়ে তারা কথা বলেছেন দলের সঙ্গে এবং পরিবারের সঙ্গে। এবং আমি যতটুকু জানি গণচীনও প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে চীনে নিয়ে যাওয়ার বিষয়ে তারা উৎসাহ দেখিয়েছেন। দেখেন, আমি এই জায়গাটা একটু বেগম খালেদা জিয়ার কথা আসাতে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। একটি দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান যিনি একজন নারীও বটে। বিগত ফেসিস্ট আমলে 16-17 বছরে তার প্রতি শারীরিক মানসিকভাবে যেই অন্যায় করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এবং তাকে অন্যায়ভাবে বিভিন্ন অভিযোগের দোহায়ে যেভাবে কারান্তরীণ করে তাকে সুচিকিৎসা পাওয়া থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, সেই ধারাবাহিকতায় কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়ানক অবনতি ঘটেছিল। এবং আল্লাহর অশেষ রহমত যে 24 জুলাই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্টের বিদায়ের ফলে আমরা বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফেরত পেয়েছি, না হয় আল্লাহই জানেন আসলে কি ঘটত। আপনি জানেন তার চিকিৎসার বিষয়ে বিভিন্ন সময়ে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে খুবই ক্যাটাগরিক্যালি যুক্তিসম্মত বিভিন্ন দাবি দেওয়া থাকবার পরেও, সুচিকিৎসা নিশ্চিত করবার কথা থাকবার পরেও আমরা কিন্তু ফ্যাসিস্ট সরকারের সেই অন্যায় আচরণ, সেই নিষ্ঠুরতা দেখেছি। আপনি জানেন বেগম খালেদা জিয়া সম্পর্কে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা যে ভাষা ব্যবহার করেছেন, যেভাবে তাকে ভাষা ব্যবহারের মাধ্যমে বাক্যবাণে অপমান অপদস্থ করবার চেষ্টা করেছেন, এগুলো থেকে একটি জিনিস বোঝা গিয়েছে, সেটি হচ্ছে তারা পারেননি বেগম খালেদা জিয়াকে অথবা হত্যা করতে, যে খোলামেলাভাবে সেটার প্রতিক্রিয়া কী হয়, কিংবা তাকে হয়তোবা তারা ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছেন তাকে কষ্ট দেওয়ার জন্য, বা কষ্ট দিয়ে তাকে হয়তোবা একটি পর্যায়ে নিয়ে যাওয়ার সেই রকম অভিপ্রায়ই তাদের ছিল। আমরা বিশেষ করে গতকাল থেকে গভীর উৎকণ্ঠার মধ্যে আছি এই জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নন। এই মুহূর্তে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের আমরা যেই বাক অতিক্রম করছি, সমস্ত বাংলাদেশেরও তিনি একজন অভিভাবক। এবং আমরা যদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসটা দেখি,
তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক পথে হাঁটবার জন্য, বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করবার জন্য, এর সার্বভৌমত্ব রক্ষার তাগিদে তিনি বিভিন্ন সময় যে আপোষহীন ভূমিকা নিয়েছেন সেটা এরশাদ আমলেও আমরা দেখেছি। পরবর্তী সময়ে আপনি জানেন এখানে অনেকে অনেকভাবে বলেন, কিন্তু আমি একটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা, সেটি হচ্ছে আপনি জানেন যে 91 সালের সরকারের সময়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা ভিন্নরূপে ছিল। এই টেনিউরটা শেষ হওয়ার পরে বিএনপির কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আপনি জানেন এরপরে যে 96-এর যে নির্বাচনটি করে 2/3 নিয়ে সাথে সাথে যে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা এনে আবার সেটাকে গণতান্ত্রিক পথে জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখালেন, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও এটাকে অনেকে নেগেটিভভাবে বলার চেষ্টা করেন। একবার চিন্তা করেন, এই ধরনের সুযোগ পেলে আমরা যেটা বিগত 16-17 বছরে দেখেছি, শেখ হাসিনা কি করতেন? তিনি সেটাকে সেই ক্ষমতার টেনিউরটাকে টেনে নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেই সময়ে তার যে দূরদৃষ্টি, তার যে প্রজ্ঞা, সেটি দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আদলে সেই গণতান্ত্রিক পথকে আবার এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরেও আপনি জানেন যে 1/11-এর যেই দুষ্ট চক্রের সরকার, তারাও বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন প্রস্তাব বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গেলেও তিনি কিন্তু গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তিনি সেগুলোকে একমত হননি। এবং আপনি দেখলেন যে তার বিপরীতে শেখ হাসিনা যেই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসলেন, যেই সুবিধাটা বা প্রিভিলেজটা নিয়ে ক্ষমতায় আসলেন, ওইটার ধারাবাহিকতা কিন্তু আমরা 16-17 বছরের জঞ্জাল বা ফেসি সরকার দেখতে পেলাম। আমি এই পর্যায়ে শুধু এইটুকু বলবো যে আমি যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায়, সাম্য এবং এখানকার রাজনীতির যেই সম্প্রীতি রক্ষায়, এবং আমি মনে করি যে কোনো সংকটে তাকে অভিভাবকের ভূমিকায় রাখবার যে সুযোগটা, সেটি আল্লাহ না করুক আমরা হাতছাড়া হয় কিনা, আমরা সেই উৎকণ্ঠায় দিন পার করছি। এবং আমরা কায়মনোবাক্যে আমরা তো বটেই, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন, সেরে ওঠেন। আমি আসছি আপনার কাছে, লুনানুর, এনি রিফ্লেকশনস অন দিস? না, প্রথমত হচ্ছে বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা, যেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে এবং বিএনপির মাধ্যমে জানছি, সারা জাতি উদ্বিগ্ন। উনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে ফেরার যে যাত্রাটা আবার শুরু হয়েছিল, সেই সময় সরকারি দল, বিরোধী দল এবং সংসদে যারা ছিলেন তারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার ধারণা শুধু বিএনপির নেতাকর্মীরা না, সারা বাংলাদেশের মানুষই তার আরোগ্য কামনা করছে। আমরা মনে করি যে চিকিৎসকরা চেষ্টা করছেন উনি সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতিতে। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই ব্যারিস্টার শিহাব যেটা উল্লেখ করছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা ফেসবুকে স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। স্ট্যাটাসের শেষে তিনি তার দেশে ফিরতে না পারা প্রসঙ্গে কিছু কথা বলেছেন, যে এটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তিনি এটাও বলছেন যে কেন তিনি পারছেন না বা কেন তার একক নিয়ন্ত্রণ দিয়ে সেটা তিনি বলতেও পারছেন না, এবং ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে গেলে তিনি আর মূল কথা হচ্ছে যে কাল বিলম্ব না করে দেশে আসবেন। সো এই যে বক্তব্যটা, পুরো স্ট্যাটাসের শেষ প্যারাটা, আপনার কোনো টেক আছে? প্রথমত হচ্ছে যে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখলাম আমরা, কোনো নিউজ মিডিয়া নিউজও করেছে, এই বক্তব্যটার আমি দুটি অংশ দেখতে চাই। এক হচ্ছে সন্তান হিসাবে তারেক রহমানের যে না ফিরে আসা বা মায়ের এই সময় সংকটের সময় পাশে থাকতে না পারার, সেটার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এটা একটি বিষয়। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে আজকে আরেকটি প্রশ্নের অবতারণা হলো জাতির সামনে। সেটি হচ্ছে যে গত 16 বছর ধরে মানে তারা যে কথাটি বলে আসছিলেন বিএনপি, এবং শেষ পর্যন্ত যেটি বলেছিলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে তারা দেশে ফিরতে পারছেন না, আজকে তার এই বক্তব্যের মধ্য দিয়ে সেই অবস্থানের ভেতরের আরেকটি অবস্থান প্রকাশিত হয়ে গেল, কার কাছে এবং কেন হাত পা বাঁধা, এই যে বিষয়টা। এবং আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে সরকারের দিক থেকে কোনো বাধা নেই, সরকারের দিক থেকে কোনো বাধা নেই। তাহলে নানাভাবে নানা ধরনের আলোচনা হচ্ছে আর কি। সরকার মানে একটা হচ্ছে যে নিশ্চয়ই তার দলের দিক থেকেও কোনো বাধা থাকবে না, সেই প্রত্যাশাটা
দলের সর্বস্তরের কর্মীরা যেভাবে আমরা দেখছি দৃশ্যমান, সেটাই আমি বিশ্বাস করতে চাই। ইন্টারনাল আর কোনো বিষয়, ইন্টারনাল আর কোনো ফ্র্যাকশন, কোনো ঝামেলা, কোনো অবস্ট্রাকশন আছে বলে আমি এই মুহূর্তে বলতে চাই না সেই দায়িত্ব। তাহলে রাজনৈতিক বাস্তবতার কথাও বলেছেন। রাজনৈতিক বাস্তবতার কথা সে বলছে আর কি। সেই রাজনৈতিক বাস্তবতাটার দুই ধরনের বিষয় থাকে, যে সেটি হচ্ছে যে একটা তার ক্ষমতা নিশ্চিত হলে সে আসবে, এই কথাটার ইঙ্গিতটা তো সেরকমই দাঁড়ায় আর কি, যে ক্ষমতা নিশ্চিত হলে, নির্বাচন হলে তারপরে সে আসতে পারবে। কিন্তু ক্ষমতা নিশ্চিত না হওয়ার আগে সে কেন আসতে পারছে না এবং সেই বাধাগুলো কেন বলতে পারছে না, সেই প্রশ্নটা হচ্ছে কিন্তু জাতির সামনে এখন এই মুহূর্তে খুব। তার মানে এমন কিছু কি ভেতরে রয়েছে যেটা সে প্রকাশিত করতে পারছে না, বা তার সেই ভুল বলেন, তার সেই ভেতরের সেই সংকট বলেন, সেই অপরাধের কথা বলেন, যেটাও জাতির সামনে বা তার দলের সামনে সে প্রকাশ করতে পারছে না। তার নিজের নিশ্চয়ই কোনো ভয়, ভীতি বা কোনো আতঙ্ক সেখানে রয়েছে। কারণ হচ্ছে যে এখন যে পরিস্থিতি আপনি দেখেন, সেটা হচ্ছে যে মানে একটা ধারণা, একটা পারসেপশন আছে যে তার একটা সিকিউরিটি উনি থ্রেট মনে করেন, সেটা আছে, কিন্তু যদিও এই বক্তব্যে সেটা কতখানি সেটা উঠে আসেনি সেই অর্থে। মানে কি, মানে দুই ধরনের সিকিউরিটি হতে পারে। আইন শৃঙ্খলার জনিত একটা সিকিউরিটি, যেটা হতে পারে যে একটা সময় সবাই ভাবতো যে আসলে গ্রেপ্তার হয়ে যাবে, এই জায়গাটা, এটা একটা এটা একটা নিরাপত্তার জায়গা। আর একটা নিরাপত্তার জায়গা হচ্ছে তার জীবনের নিরাপত্তা, যার জীবনের। এখন যেটা বিষয় হচ্ছে যে জীবনের নিরাপত্তা বিষয়টা তো আসলে এটা সর্বত্র আমাদের দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এবং শুধু সেটা না, এটা তো আমি এখানে বসে বলতে চাই যে অনেকে হয়তো ভাববে যে অপ্রাসঙ্গিক, ২৫ আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল একটা আওয়ামী লীগের সমাবেশে আর কি। সেই গ্রেনেড হামলা বিষয়ে এই সরকার ক্ষমতায় আসার পরে কোর্টের যে বিবেচনাটা, যেটা রায় দেখলেন, মানে তার কি বিষয়টা দাঁড়ায় যে তাহলে বাংলাদেশে আসলে ২১ আগস্টের কোনো ভয়াবহ ঘটনাই ঘটে নাই। যদি ঘটনা ঘটে থাকে, আগের সরকার কোনোভাবে দলীয়করণ বা কোনো রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে যদি মানে এর সাথে যুক্ত না, এমন কাউকেও যদি তারা যুক্ত করে পানিশমেন্ট দিয়ে থাকে, কোর্টের তো একটা অবজারভেশন থাকবে যে কারা যুক্ত বা কে যুক্ত, বা সরকারেরও একটা স্টেপ থাকবে। কিন্তু এটা কিন্তু আসলে আমাদের দেশে হচ্ছে না। উপরন্তু এখন আরও যে ছোট ছোট হামলা বা বড় বড় হামলা যে জায়গাগুলো যুক্ত হয়েছে, সাংস্কৃতিক কর্মী বলেন, সাংবাদিক বলেন, রাজনৈতিক কর্মী বলেন, নারী বলেন, কারো জীবনে তো নিরাপত্তা নেই। সেখানে উনি একজন বড় রাজনৈতিক দলের একজন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল জায়গায় থেকে ওনার জীবন তো একটা হুমকির মধ্যে সবসময় থাকবে। সেটা রাষ্ট্র ক্ষমতায় থাকলেও থাকবে, রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও থাকবে। ওনার রাজনৈতিক মানে যে উনি যেটা বললেন যে নিশ্চয়তা তৈরি হলে তখনও যদি আসে, তখনও কিন্তু সেই নিরাপত্তা থাকে, মানে সেই নিরাপত্তাহীনতা থাকে। এই জায়গাটাকে যদি ভয় পেয়ে থাকে, আমি মনে করি রাজনীতির জন্য এটা খুব একটা মানে শঙ্কার জায়গা আর কি, একজন রাজনৈতিকবিদ হিসেবে। কারণ এই নিরাপত্তা কিন্তু আমার যেটা মনে হয় ভাই আজকে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে, সেটি হচ্ছে যে ওনার উপরে হামলা হবে, ওনাকে হত্যা করা হবে, সেই ভয়ের জায়গা থেকে না। আমার ধারণা অন্য কোথাও একটা মানে সেটা আমি জানি না, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা মানে রিজার্ভেশন থাকতে পারে, ইন্টারন্যাশনাল আর এক ধরনের রিজার্ভেশন থাকতে পারে। উনি বক্তব্যের মধ্যে দিয়ে সকল মানুষের মধ্যে এই প্রশ্নটা দেখা দিয়েছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যক্তিগত মানে বললেন যে ব্যক্তিগত একটা নিরাপত্তাহীনতা, তার উপর হামলা হতে পারে, তাকে হত্যার পরিকল্পনা করা হতে পারে। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতিবিদদের কাছে এগুলো কোনো বিবেচনার বিষয় না। এই কারণে দেশের বাইরে থাকার কোনো সুযোগ নাই। ভাই, আমার জায়গা থেকে একজন দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ইনডেপথ অ্যানালাইসিস দেওয়াটা কিছু ক্ষেত্রে আমি মনে করছি যে রেস্ট্রিকশনস আছে, বাট এই জায়গায় লোনাপার সাথে কিছু বিষয় অ্যাড করব, এবং অবশ্যই আমি মনে করি যে কারণগুলো যৌক্তিকই শোনাবে। আপনি জানেন এখানে যে একটা এইরকম একটি গণঅভ্যুত্থানের পরে আপনি জানেন যে আওয়ামী লীগ যেই সন্ত্রাস, যেই দুর্বৃত্তায়ন করেছে, এবং এখনও আমরা বলি যে বিপুল অংশের বা পরিমাণের তারা অস্ত্র সামগ্রীও তাদের দখলে বা নিয়ন্ত্রণে থাকতে পারে। যে কোনো সময় দেশে তারা এই ধরনের নৈরাজ্য তৈরির পরিকল্পনাও তাদের থাকতে পারে, কিংবা এখানে আরও অনেক আপনি জানেন আদারওয়াইজ সিকিউরিটির ইস্যুসগুলো আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় দেখেছি। তো সেগুলোর একটি সিকিউরিটি রিজন থাকতে পারে। কিন্তু আমি এই পর্যায়ে আমার রিজার্ভেশনস বা রেস্ট্রিকশনসের পরেও আমি কয়েকটা কারণ একটু বলতে চাই। দেখুন, এখন বর্তমানে 2025 সালে যে রাজনীতি, এর মধ্যে অনেক ভূ রাজনৈতিক বিষয় জড়িত থাকে,
এখন এগুলো মাল্টি ডাইমেনশনাল, আমরা অনেক সময় এগুলোকে মোটা দাগে বা সোজা দাগে আসলে এগুলোর অ্যানালাইসিস করতে পারবো না। এখন ভূ রাজনৈতিক বিষয়ে দলীয় স্বার্থ, আপনি জানেন যে একটি দলের সামনে নির্বাচন, সেটার বিভিন্ন কেন্দ্রিক বোঝাপড়ার সমঝোতার বিষয় আছে, এগুলো একটি জায়গা হয়তো বা স্ট্র্যাটেজিক্যালি ভূ রাজনৈতিক একটি কারণ হতে পারে। আমি আরেকটি কারণ যেটা দেখছি সেটি হচ্ছে, আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে কিন্তু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচন অতি দ্রুত দেওয়ার একটি দাবি কিন্তু শুরু থেকে ছিল। অর্থাৎ নির্বাচনী যে মোমেন্টাম, আমি মনে করি যে এটা একটা দলীয় স্ট্র্যাটেজি হতে পারে, যে নির্বাচনী মোমেন্টামটাকে যদি আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যদি আসেন, ওই মোমেন্টামটাকে কাজে লাগান, সেটা নির্বাচনে ভালো ফলাফলের একটি কারণ হতে পারে। তো সেটারও হয়তো বা মোক্ষম একটি সময় বেছে নিয়ে জনমানুষের কাছে আসলে সরাসরি এসে নির্বাচনী ময়দানে অংশগ্রহণ করার একটি বিষয় থাকতে পারে। তো সেটা যদি থাকে, এখানে মায়ের এরকম অসুস্থ, হ্যাঁ, না, আমি ওই জায়গাটাতে আসছি। এখন আপনি আরেকটা বিষয় আছে, জানেন জাতীয়তাবাদী দল অনেক বড় একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্র্যাটেজির সাথে বৃহৎ স্ট্র্যাটেজিগুলো যুক্ত হয়। সো এখানে আরেকটু বিষয় হতে পারে যে কোন সময়টা ভালো হবে বা কোন সময়টা না শিহাব, আমি আবার বলি, মানে উনি যেটা বলেছেন, যেটা লুনা এক্সপ্লেইন করার চেষ্টা করলেন তার মতো করে তার পজিশন থেকে, সেটা একটা কথা। সিকিউরিটি থ্রেটটার কথা আমি যুক্ত করেছি, এর বাইরে তো আর অন্য কিছু থাকতে পারে না। মানে আপনি এখানে স্ট্র্যাটেজির কিছু নেই, যেখানে ওনার মা, আপনি জানেন যে গতকালকের যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, সেখানে একজন সন্তানের তার মায়ের প্রতি মানে সেটা উল্লেখ করেছেন, আমি সে কারণেই বলছি। এবং আমরা এটা আনঅফিশিয়ালি এটাও জানতে পেরেছি, আমরা এটাও জানতে পেরেছি যে ম্যাডাম জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনে লন্ডনে নেয়ার বন্দোবস্তের তাগিদ কিংবা ওই কথাবার্তাও হচ্ছে যে মায়ের সাথে সেটা নেওয়া যাচ্ছে না, ওনার শরীর অ্যালাউ করছে না। এটা একটা বিষয় না। আমি এখানে একটি বিষয় এখানে আসলে খুব মানে আমি যদি বলি যে এমন একটি বাস্তবতা, একজন মানে আমি যেটা বুঝেছি যে উনি আসতে চান, যে কোনো সন্তানই চাইবে তার মায়ের, কিন্তু উনি আসতে পাচ্ছেন না কেন, সেটা হচ্ছে প্রশ্ন। আমি একটা টার্ম আমাদের, আর আপনি যদি বলেন যে এটা স্ট্র্যাটেজিক কারণে, তাহলে বলতে হবে এটা আসলে এটা জাস্টিফাই করা যায় না, এবং স্ট্র্যাটেজির কথা বললে আসলে এই পুরো ধারণাটাই ওনার বিপক্ষে যায়। আমি এখানে বিষয়গুলো এই জন্য ফ্র্যাকশন ওয়াইজ আনছি। আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি টার্ম তার পেজের স্ট্যাটাসে ইউজ করেছেন, একক নিয়ন্ত্রণাধীন নয়। আপনি জানেন যে আমার কাছে একটা সময়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয়েছে যে জুলাই 24-এর পরবর্তী সময়ে যেই দলের যেই সাংগঠনিক অবস্থা, চতুর্দিক থেকে আসলে অত্যাচারিত বিভিন্ন পদপ্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী, এই যে নেতাকর্মীদের যে ভিড় বা তাদের যে সরগরম, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে ম্যাডাম জিয়া জীবিত থাকা অবস্থায়, তিনি ঢাকায় থাকা অবস্থায় যদি ওই সময়টায় তারেক রহমান সাহেব দেশে আসতেন, এটাও একটি হতে পারে যে আমাদের যে দলের প্রধান খালেদা জিয়ার প্রতি একই সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের তিনি মা, তার প্রতি একটি শ্রদ্ধাবোধের জায়গাও থাকতে পারে। আপনি জানেন যে রাজনীতিটা তখন কিন্তু তারেক রহমান সাহেব আসলেই দলীয় নেতাকর্মী, সাংগঠনিক যত কার্যক্রম, এগুলো কিন্তু তারেক রহমান সাহেব কেন্দ্রিক ঝুঁকে পড়তো। এবং এখানে এটাও হতে পারে যে হয়তোবা ম্যাডাম জিয়া থাকা অবস্থায় উনি এই যেই নেতাকর্মীদের যে সেন্ট্রিক রাজনীতি, বা এটা উনি জীবিত থাকা অবস্থায় দলের প্রধান হিসেবে প্রকান্তরে তারেক রহমান সাহেবকে মেনে নিয়ে দলীয় নেতাকর্মীদের যেই সরগরম আমরা সেটা দেখতাম, সেটিও হতে পারে হয়তোবা তার মার প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকেও উনি হয়তোবা একটি চমৎকার সময় বের করবার চেষ্টা করেছেন, যেখান থেকে তিনি সেটি করবেন। বাট আমি মনে করি যেই বিষয়টি এখানে একটু আদারওয়াইজ বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে মার এই রকম একটি শারীরিক পরিস্থিতিতে উনি দেশে আসার বিষয়, আসলে আমরা তো আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনেও অনেক সময় কিন্তু ডায়ালামায় থাকি। আমরা অনেক সময় মন চাইলেও, আমাদের সব দিক ছিঁড়ে ফুঁড়ে চাইলেও, আমরা অনেক সময় অনেক বাস্তবতার নিরিখে আমরা ওই জায়গা থেকে সংবরিত থাকতে বাধ্য হই। রাজনীতি ইজ এ টাফ প্লেস, রাজনীতি ইজ এ টাফ গেম। আপনি 24 পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভাব নেই। আমি অবশ্যই
এই কারণেই বলবো যে স্ট্র্যাটেজিক রিজনটা এখানে আবার ছাপিয়ে আরেকভাবে প্রশ্ন করি। আমি জানি যে এটা এইসব প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য খুব একটা সহজ নয়। উনি যদি আসেনি, ধরেন কেউ কেউ বলছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই উনি আসবেন, এখন ওনার সিকিউরিটি থ্রেট আছে। তফসিল ঘোষণা হলে ওনার সিকিউরিটি থ্রেট কিভাবে পাল্টে যাবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি যদি 15 দিন পরে বা 20 দিন পরে বা 10 দিন পরে আসতেই পারেন, তাহলে মায়ের এই পরিস্থিতি এখন হয় কেন? এই প্রশ্ন সাধারণ মানুষ করছে আর কি। জিলুর ভাই, আমি একটা জিনিস বলেছি যে অনেক কিছু আমরা জানি না, মানে আমরা কোনো কিছু ক্লিয়ার নয়। অ্যানালজি আমি যদি একটা দল নিরপেক্ষ জায়গা থেকে হয়তো বা করতে পারতাম, কিন্তু আমি এই জায়গায় এই অ্যানালজি গুলো আনবার দুঃসাহস এই মুহূর্তে করব না। বাট দেখুন, ম্যাডাম জির শারীরিক অবস্থার অবনতি কিন্তু অল অফ এ সাডেন হয়েছে। সো তারেক রহমান সাহেবের যদি দেশে আসার যে পরিকল্পনা, টাইমিং, এগুলো কিন্তু এই যে অল অফ এ সাডেন তার অসুস্থ হয়ে যাওয়ার সাথে আসলে এটাকে মায়ের সাথে ছেলের সম্পর্ক কিংবা দায়িত্ববোধের জায়গাটাকে মেলানো, আমি মনে করি যে রাজনৈতিকভাবে 17 বছর নির্বাসনে থাকা অত্যাচারিত একটি পরিবার, মা এবং পুত্র উভয়ই, আসলে তাদের প্রতি একটু অবিচার করা হবে। অবশ্যই আমি মনে করি যে তারেক রহমান সাহেব আসবেন এবং খুব তাড়াতাড়ি আসবেন। জি লুনা, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, যদি শিহাবের কথার প্রেক্ষিতে কিছু বলবার থাকে নিশ্চয়ই আপনি বলবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী মাসের 3য় সপ্তাহে নির্বাচনী শিডিউল ঘোষণা হতে পারে। আপনি কি কতখানি আস্থাশীল এই বিষয়ে, এবং নির্বাচনী শিডিউল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে কতখানি আশাবাদী? একটা বিষয় হচ্ছে, দেশের পরিস্থিতি তো দেখছেন। প্রথমত আপনার প্রশ্নটার একটা মানে সহজ উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা আশাবাদী হতে চাই, বাংলাদেশের মানুষ এবং রাজনীতিবিদ সকলে, যে নির্বাচন হবে, এবং এটা আমরা চাই। কিন্তু শঙ্কার জায়গাটা হচ্ছে, নির্বাচন যদি হয়, নির্বাচনের মানে যে একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা প্রত্যাশা করেছে বাংলাদেশের মানুষ, অন্তত নিজের চিন্তায় নিরাপদে নিজের ভোটটা দিতে পারবে, এবং সেখানে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ থাকবে, সেখানে অন্তর্বর্তীকালীন যারা এখন সরকার রয়েছে তাদের ভূমিকা প্রশ্নহীন থাকবে। তারা শুধুমাত্র একটা মানুষের জনগণের মতামতের প্রতিফলন ঘটানোটাই তাদের উদ্দেশ্য থাকবে। কিন্তু পরিস্থিতিটা তো একদম ভিন্ন বাংলাদেশে এই মুহূর্তে। আপনারা দেখছেন যে ক্ষমতার বাইরে থেকে একটা দল প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, ক্ষমতার বাইরে থেকে একটা দল নানা ধরনের হুমকি দিচ্ছে তারা। এবং আপনি দেখেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, নির্বাচনের আরপিওর যে বিষয়গুলো ব্রেক হচ্ছে, ধর্মকে ব্যবহার করে ভোট সংগ্রহের একটা পুরো রকমের মানে আয়োজন, মানে কি একদম প্রকাশ্যে হচ্ছে। নির্বাচন কমিশনের কোনো স্টেপ দেখছেন, কোনো বক্তব্য দেখছেন? এর ইস্যুতে কোনো বক্তব্য নাই নির্বাচন কমিশনের। সে আজকে একটা মক ইলেকশন করলো বোধহয় আর কি, গণভোটের আর কি। এই যে গণভোটের আমি দেখলাম আপনাদের এখানেই না কোথায় দেখলাম যে একজন সাক্ষাৎকার নিতে গিয়েছেন, একজন ভোটার বললেন যে এত ছোট ছোট লেখা এবং এত লেখা আমি কিছুই বুঝিনি। এটা ঢাকার কেন্দ্রে একটা জায়গা এবং মক নির্বাচন হচ্ছে, তারা একটা প্রস্তুতি নিচ্ছে। এই যে জায়গাগুলো হচ্ছে, মানে এই যে বিষয়গুলো ঘটছে, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটা অস্ত্রের মহড়া হচ্ছে। আপনি যে দাগি আসামিরা জেল থেকে বেরিয়ে গেল, অস্ত্র লুট হয়ে গেল, সেই অস্ত্রগুলো এখন মানে রয়েছে দেশে, সারা দেশে ছড়িয়ে রয়েছে, গ্রামে গঞ্জে সব জায়গায়। সেইগুলো উদ্ধারের কোনো ব্যবস্থা দেখছি না। পুলিশ প্রশাসনের, যদিও আজকে সংস্কার তারা দেখলাম উপদেষ্টা পরিষদে পাশ করেছে, পুলিশ প্রশাসনের যে একটা মানে অবস্থা, সেই জায়গাটাকেও আমরা দেখলাম না যে তারা কনসেন্ট্রেট করে নিয়ে আসতে পেরেছে। এই পরিস্থিতিতে এবং বাংলাদেশের মানুষ, এই যে রাজনৈতিক দলগুলো এক এক সময়, কিছু রাজনৈতিক দল এক এক সময় এক এক রকমের কথা বলছে, মিডিয়াগুলোর মধ্যে সেটা জানছে, আন্তর্জাতিক সংস্থাগুলো এক এক রকম কথা বলছে, বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে নির্বাচনটা চাচ্ছে, কিন্তু এখনও ওই সিদ্ধান্তে আসতে পারছে না, বা ওই আস্থাটা মানে প্রকাশ করতে পারছে না যে নির্বাচন কমিশন যেটা বলছে যে ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে তফসিল ঘোষণা করবে এবং 28শে ফেব্রুয়ারির আগে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে একটা খুবই বিতর্কিত সিদ্ধান্ত নিল গণভোটের আর কি। এই গণভোটের সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচন বিষয়ক মানুষের যে একটা প্রত্যাশার জায়গা, সেই জায়গাটা কিন্তু আবার আমি দেখলাম যে একটা হতাশায় পরিণত কেন পরিণত হয়েছে? কারণ মানুষ মনে করছে তারা সরকার গঠন করবে, রাজনৈতিক দলের সরকার।
জনগণ তাই মনে করছে, ভোট দিয়ে রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় আনবে, অন্তর্বর্তীকালীন সরকার নেই। সেইখানে একটা হ্যানা গণভোট নিয়ে আসলো, যেটা নিয়ে বাংলাদেশের মানুষের তেমন কোনো মাথা ব্যথা, তেমন কোনো জাতীয় নির্বাচনের সময় ওই ভোট দিতে গিয়ে তার মাথার মধ্যে এটা ঢুকবেই না, তেমন কোনো সেইখানে মানুষের একটা মানসিক জায়গা চলে আসছে যে নির্বাচন ব্যবস্থাটা আসলে আগের মতোই রয়ে গেল, আগের মতোই রয়ে গেল। আমার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, আমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যে এই যে একটা রক্ত দিল, এত মানুষ জীবন দিল, সেই জায়গায় আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় সাধারণ মানুষ যারা ভোটার তাদের সাথে আলোচনা করে দেখবেন যে কই একই রকম সিস্টেম তো একই রকম রয়ে গেল। তার মানে সরকার যেটা চাচ্ছে, সরকার যেটা বলছে, যেটা ভাবছে, সেটা করছে এই গণভোটের জায়গাটা। এবং এই গণভোটের মধ্য দিয়ে জনগণের মতামতের সঠিক প্রতিফলন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কিভাবে সম্ভব এতগুলো ধারা, এতগুলো বিষয় পরিষ্কার করে পড়ে তারপরে ভোট দিবে? আপনি যখন নির্বাচনে ক্যাম্পিং করতে যাবেন, আপনি কি গণভোটের ক্যাম্পিং করবেন নাকি আপনার প্রতীকের ক্যাম্পিং করবেন, আপনার ক্যান্ডিডেট ক্যাম্পিং করবেন? জনগণের এই কনফিউশন আপনি কিভাবে দূর করবেন? সেই জায়গা থেকে একটা অনাস্থা, একটা অনীহা, বা যদি বলেন একটা উদাসীনতা মানুষের আবার তৈরি হয়েছে। এটার জন্য তো এই দায়িত্ব তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন কমিশনকে নিতে হবে। এবং এই যে সংস্কার কমিশন যারা ছলে বলে এটাকে আর কি চাপিয়ে দিল, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিকভাবে একটা গণতন্ত্রের পথে যাত্রা যে আমরা শুরু করেছিলাম সেদিকে যাচ্ছে না। একটা আরেকটা সন্ত্রাসী পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ বা আরেকটা রক্তারক্তি পরিবেশ তৈরি হয় কিনা, এই আশঙ্কাটা কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছে। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটি হচ্ছে যে অস্ত্রগুলো উদ্ধারের কোনো প্রক্রিয়া দেখছি না, কিন্তু অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে, কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে প্রশাসনের দলীয়করণ নিয়ে বিএনপি থেকে শুরু করে সকল দল যে আমরা যে এই প্রশ্নগুলো করছি, আমরা যে এই বিতর্কগুলো তুলছি, আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সে বিষয়ে কোনো স্টেপ, স্বচ্ছতা বা জবাবদিহিতার জন্য কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। এবং এটা যদি হয় যে প্রশাসন দলীয়করণ হয়ে গিয়েছে, পুলিশ দলীয়করণ হয়ে গেছে, মানুষের তো অনীহা তৈরি হবে। এবং কেউ কেউ ধারণা করছেন যে বাইরে থেকেও কিছু অস্ত্র ঢুকছে দেশের ভিতরে। এটা তো বলছেও প্রকাশ্যে। এবং এটা তো নির্বাচন এটা হয় কি, গণতন্ত্রের তো আসলে একটা বিষয় থাকে, নির্বাচন ব্যবস্থার একটা এই বিষয়গুলো থাকে যে এটা হবে, এবং আমাদের দেশে হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এটা খুব সহজে একদিনই পরিবর্তন করা যাবে না, এবং এর দায় রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে, তাদের ভেতরকার সংস্কারগুলো করতে হবে। এই যে বিষয় নির্বাচনের সময় কিন্তু সবসময় হয়েছে, এটা সবচেয়ে সুষ্ঠু নির্বাচন যখন যেটাকে আমরা বলি, যেটা নির্বাচন হয়েছে যদি বলি, সেখানেও দেখা গেল যে এই বিষয়গুলো ঘটেছে। কিন্তু এখন এই বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সেই যে বর্ডারে একটা চেক করা, সেই যে ব্যবস্থাগুলো নেওয়া, বিশেষ প্রকল্প গ্রহণ করা, সেগুলো কিন্তু কিছুই হচ্ছে না। তারা কোনো সেই ধরনের কোনো কর্মসূচি গ্রহণই তারা করছে না, কোনো পদক্ষেপই দেখছে না, যার কারণে মানুষ নিশ্চিতভাবে ভাববে যে আমি নিরাপদে দাঁড়িয়ে একটা উৎসব মুখর পরিবেশে যে আমি আমার ভোটটা দিতে চাই, দিতে পারবো, এই জায়গাটা কিন্তু এখনো তৈরি করতে পারে নাই তারা। এবং এইটা নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য, সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এটা কিন্তু একটা অনেক বড় প্রতিবন্ধকতা। যে আমি যদি গণভোটের জায়গাতে আসি, আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনের দিন যেই ফর্মে গণভোটের, এটা একটা আননেসেসারি ইউজলেস একটা অ্যাটেম্প্ট হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইট উড বি ওয়েস্ট অফ মানি। এবং এটা গণভোটের যেই ফান্ডামেন্টাল যেই আমরা কনসেপ্ট, সেটা গণমানুষের কাছে প্রশ্নটাকে তুলে দেওয়া সহজবোধ্যভাবে, যদি যারা ইলিটারেট তারাও যাতে মুখে মুখে প্রশ্নটা শুনে কিংবা ওটার অর্থবহতা বুঝে তারা তাদের সিদ্ধান্ত দিতে পারেন। যেই কমপ্লেক্স ফর্মে এই গণভোটের মনে হচ্ছে যে এটা বিসিএস পরীক্ষায় বোধহয় একটা গণভোট হচ্ছে, বিসিএস পরীক্ষার্থীদের একটা গণভোট। এবং যেই ভাষায় বলা হয়েছে এখানে, তো আমি মনে করি যে এখানে নর্মাল যারা শিক্ষিত মানুষ তাদেরও এটা, এই যে এত আগে প্রশ্ন ফাঁস হয়েছে, আমি বলছি যে গণভোটের যে প্রশ্ন, এটা তো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসলে সত্যিকার অর্থে হ্যানার যে প্রসঙ্গটা, কারণ এখানে এমন হতো যে এটা শুধু তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে, এমন হতো শুধুমাত্র অমুক সংস্কারের বিষয় নিয়ে, এমন হতো যে শুধুমাত্র উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয় নিয়ে না, এটার সাথে সামগ্রিকভাবে আপনি দেখবেন জুলাই সনদকেও এবার এটার সাথে ট্যাগ করা হয়েছে। এবং আপনি দেখবেন যে ওই যেই ইয়াটা করা হয়েছে, যেই আদেশটা যেটা জারি করা হয়েছে, সেটিতেও আপনি দেখবেন এই গণভোটের পরে পরবর্তী সংসদের যেই কার্যক্রম, আপনি সেখানে একই সঙ্গে নির্বাচিত সংসদ সদস্যরা থাকবেন,
আবার একই সঙ্গে সেখানে পরিষদ গঠিত হবে, অ্যাজ ইফ মানে এটা হলো ওই যে শুরুর দিকের যে একটা দাবি ছিল যে সংবিধান পুনর্লিখনের জন্য যেভাবে সংবিধান লেখার জন্য যে পরিষদ গঠন করে, আপনি জানেন যে স্বাধীনতার পরে তো স্বাধীন বাংলাদেশে তো নির্বাচিত সংসদ ছিল না, এর আগে নির্বাচিত সংসদ সদস্যদেরকে নিয়ে সেই পরিষদ গঠন করা হয়েছিল। এই যে টোটাল বিষয়টা, একটি সংসদে একই সঙ্গে নির্বাচিত সংসদ সদস্য, একই সঙ্গে আবার সেই সংবিধান সংশোধনের জন্য পরিষদ গঠন হবে, উইয়ার্ড কনসেপ্ট। আমি মনে করি এটার পেছনে একটা ভোমা বিড়াল আছে বা কতিপয় ভোমা বিড়াল কাজ করছে, এটা দুষ্ট চক্র। তারা টোটাল প্রক্রিয়াটাকেই এটাকে আপনি যাই বলেন একটা কমপ্লেক্স জায়গায় নিয়ে একটা হাফেজার্ড পরিবেশ তৈরি করার একটা তাদের পরিকল্পনা আছে। একটি সংসদে 2/3 মেজরিটি যদি আপনি পান, সংবিধানের আপনি সংশোধনের জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করতে পারেন। তো এটার জন্য আবার পরিষদ গঠন করে আবার আপনি একই সঙ্গে তারা সংসদ সদস্য থাকবেন, একই সঙ্গে তারা পরিষদ সদস্য থাকবেন। এই যে কনসেপ্টগুলো, এগুলো স্বাভাবিকভাবে আইনের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথেও সাংঘর্ষিক। আমি যেই বিষয়টি এখন বলতে চাচ্ছি সেটি হলো এই যে নির্বাচন যে অনুষ্ঠিত হবে, নির্বাচনের স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলো এবং এটার সাথে যারা নির্বাচন কমিশন থাকবে, পুলিশ প্রশাসন। আমি তো এখন পুলিশ প্রশাসনে যেটা দেখতে পাচ্ছি, এই যে লটারির কথা বলা হচ্ছে, এটার কথা বলা হচ্ছে, এগুলোর কারণটা কি? এটার কারণ হচ্ছে এভরিওয়্যার সবাই বানরের রুটি ভাগাভাগিতে ব্যস্ত হয়ে গেছে। এখন এই যে প্রশাসন পুলিশের এই যে ভাগাভাগির চিত্র, এরা কতটুকু ফেব্রুয়ারিতে দল নিরপেক্ষ নির্বাচন বা দায়িত্বজ্ঞান সম্পন্ন একটি নির্বাচন সম্পন্ন করতে পারবেন, এটা নিয়ে আমার কিছুটা সংশয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে এই ফেব্রুয়ারির নির্বাচনটার অনেকগুলো অ্যাঙ্গেলে আপনার দেখতে হবে। কিন্তু এখানে যেমন একটি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা দেখার চিন্তা করছি, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক কিছু সংশয় বলেন বা কিছু বৈপরীত্য সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে এই যে কিছুদিন আগে যেই দলটা পেল, তারা নির্বাচন কমিশনের নিবন্ধন পেল, তাদের দিক থেকে এখনও যে ভাষায় বিভিন্ন দলকে, বিশেষ করে আপনি সিনিয়র নেতৃবৃন্দদেরকে, তারপরে আপনার নির্বাচনের সমকালীন সময়গুলোকে কিভাবে তারা অ্যাড্রেস করবেন সেইগুলো নিয়ে যে আলাপ আলোচনা আমরা শুনছি, সেখানে কিন্তু প্রচ্ছন্ন। আবার জানেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে তাদের 2 জন সদস্যও সেখানে আছেন, তারা এখনও পদত্যাগ করেন নাই, এবং এই ভূমিকাগুলো কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে, এই নির্বাচনে কিন্তু আপনি যেভাবেই বলুন, 17 বছরের যে নির্বাচনের যেই কালিমা আওয়ামী লীগের উপরে লেপেছে, এই নির্বাচনকে কিন্তু আওয়ামী লীগ যে কোনো প্রকারে, আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিক একটা প্রচেষ্টা থাকবে যে কোনো প্রকারে এই নির্বাচনকে বিতর্কিত করবার। সো আমি তো সামগ্রিকভাবে এখানে সিনক্রোনাইজেশন দেখি না। আবার আপনি অভ্যন্তরীণ দলগুলোর মধ্যেও যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধও হয় নাই, আবার তাদের ব্যাপারে কোনো, তাদেরকে আপনি যেই রেগুলার মিটিংগুলোতে, ঐক্যমত কমিশনের মিটিংয়ে তাদেরকে আপনি ডাকেনও নাই, আবার তারা তো নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণও করবে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু এখনও একটা ধোয়াটে জায়গা। আপনি বিশেষ করে আমি যদি উল্লেখই করি যে রিসেন্ট যে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা যেই কথাবার্তাগুলো বলছেন, এবং তারা কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারেও তারা দাবি তুলেছেন, এবং তাদের মধ্যে তো এই খেদ আছেই যে তাদের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয় নাই, তারা দলও নিষিদ্ধ হয় নাই, তো তারা তো স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু তাদেরকে তো আবার কোথাও পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে, আমি কোনো দল নিরপেক্ষ জায়গা থেকে বলছি। তো এই মানে একটা গণতান্ত্রিক উত্তরণে আপনি তো এই রকমের বৈপরীত্য থাকতে পারে না। আপনি এদের একটা ডিসিশন নেবেন, নাইলে একটা ক্ল্যারিফিকেশন দিবেন। এবং আপনি দেখেন আরও কিছু বিষয়, আপনি যে গণভোটের এখানে জুলাই সনদের বিষয়টা যে বলা হয়েছে, ওটাকে এন্ডোর্স করার বিষয়। আচ্ছা, জুলাই সনদ তো যদি রাজনৈতিক দলগুলো একটা চার্টার সাইন করে থাকে, আমি তো মনে করি যে এই চার্টারটা সাইন করাই এনাফ ছিল। এটাকে কমপ্লেক্স সিনারিওতে নিয়ে আসার, যারা এই চার্টার সাইন করেছেন দেশবাসী দেখেছে। আপনি কি মনে করেন যে আইন লঙ্ঘন করা, আপনি তো যদি বেআইনি হতে চান তাহলে আপনি লঙ্ঘন করবেন, আর আপনি মোরালি অব্লিগেটেড হলে আপনি সেটা লঙ্ঘন করবেন না, সেটাকে প্রতিপালন করবেন। কিন্তু গণভোটটাকে এখন তাহলে আপনি এই সামগ্রিক মিটিং কেন করলেন? এই সবাইকে ঐক্যমত্যে কিছু বিষয়ে কেন আনলেন? তারা কাদের প্রতিনিধিত্ব করে? এখানে তো আপনি নিবন্ধিত সব রাজনৈতিক দলও ডাকেন নাই। আবার
সেই সনদটাকে আপনি গণভোটে নিয়ে একটা আবার জনগণের সমর্থনের বিষয়ে নিচ্ছেন, তাহলে এরা কারা, এরা কাদের প্রতিনিধিত্ব করলো? আমি তো মনে করি যে এই জায়গায় অনেকগুলো বিষয় আছে, এবং আমি যেটা বলছিলাম যে দেয়ার মাস্ট হ্যাভ ফ্যাট ক্যাট, ভোমা বিড়াল, যারা চাচ্ছে যে এই গণতান্ত্রিক উত্তরণের টোটাল প্রক্রিয়াটাতে একটা এমন একটি পরিস্থিতি তৈরি হোক যেখানে তাদের নিজেদের যে ব্যর্থতা, এই যে অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তাদের বিরুদ্ধে যে অব্যাহত বিভিন্ন অভিযোগ, সেগুলোকে পাশ কাটিয়ে যেতে পারেন এবং দেশকে একটি ভিন্ন দিকে প্রবাহিত করার একটি ষড়যন্ত্রও আমি মনে করি এই সামগ্রিক চিত্রে আমি দেখতে পাচ্ছি অন্তত। লোনা, আপনি বলবেন। এবং আপনি যখন সংস্কারের কথা বলছিলেন তখনই আমি দেখলাম যে দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যান টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেছেন যে এই সংক্রান্ত যেসব প্রস্তাব তারা দিয়েছিলেন মূল প্রস্তাবগুলো কি বিবেচনায় নেওয়া হয়নি, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এটা তো পুলিশ সংস্কার নিয়েও একই বক্তব্য দেখলাম, যে মূল যে জায়গাগুলো স্বাধীন কমিশন, সেই জায়গাগুলো যদি না থাকে আর কি। তার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে সংস্কারগুলো হচ্ছে বা আমরা সংস্কার করছি, আমরা একটা পরিবর্তনের দিকে হাঁটছি, এই টোটাল বিষয়টা না প্রাতিষ্ঠানিক একটা বিষয় এবং রাজনৈতিক বোঝাপড়ার একটা বিষয়। আজকে সংস্কার করছি, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যদি এই সংস্কারকে পরিবর্তন করে দেয়, তাদের যদি রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা ওই গণতান্ত্রিক যাত্রার মধ্যে, হ্যাঁ গণতান্ত্রিক যাত্রার মধ্যে যদি আমরা ঢুকতে না পারি, তাহলে হচ্ছে যে এই সংস্কারগুলো হচ্ছে টোটালি মানে আমাদের একটা ব্যর্থ প্রক্রিয়ার পরিণত হবে, এবং আলটিমেটলি আমাদের দেশে কিন্তু সেটাই হয়েছে। এখন আপনি দুদকের বিষয়টা দেখেন আর কি। দুদকের যে উনি দেখলাম যে মূল যে জায়গাগুলোর কথা বলেছেন, আমি জানি না কোন কোন জায়গা উনি অ্যাড্রেস করতে চেয়েছেন, সেই জায়গাগুলো বাদ পড়েছে। আপনি খুব পরিষ্কার করে দেখেন, সেটা হলো যে এই সরকারের আমলেও দুদক কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? পারে নাই তো। অনেক বিতর্কিত মামলা, দুর্নীতির অনেক বিতর্কিত মামলা সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কোনো রকমের আইনি মানে আদালতের কোনো সিদ্ধান্তের আগেই কিন্তু এটা হয়েছে, বা এটা মিথ্যা ছিল, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। উদ্দেশ্য প্রণোদিতই যদি থাকে, মিথ্যাই যদি থাকে, তাহলে হচ্ছে সেই জায়গাগুলো দুদককেই প্রমাণ করতে দেন আপনারা, বা আদালতেই প্রমাণ হোক, যে আসামি আছে সেই প্রমাণ করুক তার মধ্য দিয়ে। তার মানে হচ্ছে যে স্বাধীনভাবে মুভ করার যে একটা বিষয়, নিয়ন্ত্রণহীনভাবে শুধুমাত্র নীতিমালার উপরে নির্ভর করে মুভ করার যে একটা পরিবেশ, সেটা কিন্তু তৈরি হয়নি। এবং শুধুমাত্র আপনি এই পুলিশ সংস্কার কমিশন বলেন, দুদক বলেন, সেটা কেন, ঐক্যমত্য কমিশন নিয়েই তো সব রাজনৈতিক দলের খুব সুস্পষ্ট বক্তব্য, যে আমরা এত মাস ধরে বসে যে আলোচনা করলাম এবং তারপরে তারা যে প্রস্তাবটা করলো, সেই প্রস্তাবে সেই মূল বক্তব্য নাই। এই যে একটা মানে আমি কি বলবো, এটাতে দ্বিচারিতা বলেন বা দুই ধরনের রোল প্লে করা বলেন, এটা তো প্রথমত হচ্ছে এটার কোনো অধিকারই অন্তর্বর্তীকালীন সরকারের নাই, এই হস্তক্ষেপগুলো করা, এই আয়োজনগুলো করার। আমাদের দেশে একটা উদ্ভূত পরিস্থিতিতে যে সে এই সুযোগটা সে পেয়েছে, এবং সেই সুযোগগুলো যদি আসলে জনগণের ক্ষমতায়নের পক্ষে হতো, গণতন্ত্রের পক্ষে হতো, মানুষ একভাবে মেনে নিত। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কাজই জনগণের প্রকৃত শক্তির বিপরীতে যাচ্ছে। বরং বাংলাদেশের মূল কিছু জায়গায় তারা এমন আমূল পরিবর্তনের কথা বলছে বা আমূল পরিবর্তনের মানে প্রস্তাব তুলছে, যে বিষয়গুলো আমরা খুবই অপ্রয়োজনীয় মনে করি, এবং যে বিষয়গুলো 24-এর গণ অভ্যুত্থানের সাথে যায় না, একদম বিপরীত। এখন দেখেন আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই সংস্কারগুলো প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে এস্টাবলিশ করতে হবে, তাদেরকে সেই স্বয়ংসম্পূর্ণতা দিতে হবে, তারা তাদের মধ্য দিয়ে মুভ করবে। কিন্তু এই সংস্কারগুলো কখনোই কার্যকর হবে না যদি আমাদের রাজনৈতিক বোঝাপড়াটা পরিষ্কার না থাকে। আমাদের দেশে এ যাবৎকালে যারাই ক্ষমতায় গিয়েছে, তারা কেউই কিন্তু জনগণের কাছে জবাবদিহি করার কোনো প্রক্রিয়া তারা রাখে নাই, জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা রাখে নাই বলে এবং প্রয়োজন বোধ করে নাই বলে যখনই ক্ষমতায় গিয়েছে নিজের প্রয়োজন মতো পুলিশ থেকে শুরু করে একদম দেশের সর্বোচ্চ প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সব কিছু তারা পরিবর্তন করেছে, এবং বিদেশি শক্তির মুখাপেক্ষী হয়েছে সব সময় কোনো না কোনোভাবে। বৈদেশিক শক্তির উপরে প্রতিবেশী দেশ বলেন, অন্য আধিপত্যবাদী দেশ বলেন, সাম্রাজ্যবাদী দেশ বলেন, তাদের এমবেসিমুখী হয়ে ক্ষমতাসীন থাকতে চেয়েছে তারা। এর একমাত্র কারণ হচ্ছে যে দুর্বৃত্তায়ন। এই দুর্বৃত্তায়নের জায়গাটা যদি আমরা পরিষ্কার করতে পারি, এই জায়গাটা থেকে যদি আমরা স্বচ্ছ রাখতে পারি, তাহলে হচ্ছে এই সংস্কারগুলোর পরিবর্তন হবে না। আমি খুব সুস্পষ্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
সময়ের সাথে সাথে প্রত্যেকটা জায়গার একটা সংস্কার প্রয়োজন। আপনার এই সেটআপেরও তো একসময় একটা পরিবর্তনের প্রয়োজন হবে। হ্যাঁ, কি সেটা হয়তো প্রত্যেকটা সরকার আসার সাথে সাথে আমাদের কোনো কোনো জায়গায় কোনো কোনো পরিবর্তন দেশের অবস্থার প্রেক্ষিতে বৈশ্বিক অবস্থার পরিবর্তন করতে হবে। কিন্তু আমাদের যে কাঠামোগুলোর ছিল সেই কাঠামোগুলোর তৈরিতে কিন্তু তেমন কোনো বড় মানে সংকট ছিল না। আমাদের যেটা সংকট গত 54 বছর হয়েছে সেটি হচ্ছে এটা প্রয়োগের সংকট হয়েছে। আমাদের সংবিধান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, আমাদের এই প্রশাসন বলেন, সব জায়গায় যে আমাদের বিধিমালাগুলো যে রয়েছে, আমাদের যে নীতিগুলো রয়েছে, সেই নীতিতে কিন্তু তেমন কোনো সংকট নাই। আপনি পড়ে দেখেন কোথাও জনগণের বিপক্ষে দাঁড়ানোর কোনো ক্লজ নাই। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে প্রয়োগের জায়গাটা হয়েছে। প্রয়োগটা যে সরকার যারা ক্ষমতায় এসেছে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে অপপ্রয়োগ করেছে। এই প্র্যাকটিসটা তো আসলে আপনি আরোপ করে পারবেন না। এই প্র্যাকটিসটা আপনার রাজনৈতিক মূল্যবোধের মধ্যে দিয়ে, এই প্র্যাকটিসটা আপনার সরকারকে সিদ্ধান্ত নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিটা প্রজন্মের মধ্যে আপনাকে এটা প্রতিস্থাপিত করতে হবে। কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা হচ্ছে না। মানুষের ভেতরে নানা ধরনের মানে আমি কি বলবো বিচ্ছিন্নতা তৈরি করে দেওয়া হচ্ছে। মানুষকে একটা জাতিকে উত্তেজিত একটা জাতিতে পরিণত করা হচ্ছে, একটা জেনারেশনকে তাই করা হচ্ছে বিভিন্নভাবে। যার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের এই লড়াইটা একটা দীর্ঘ লড়াই। এই প্রক্রিয়াটাতে দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশের জনগণকে এর পেছনে দীর্ঘ সময় ধরে মানে সময় ব্যয় করতে হবে। শিহাবুদ্দিন খান। জি, আমি এখানে সামগ্রিকভাবে আর কি আমার যেই ইয়েটা বলবো যে আমরা আসলে একটা চমৎকার সুযোগ আমরা হারিয়েছি। আসলে আমরা বাংলাদেশের সামগ্রিকভাবে যেই আমি মূল্যবোধের পচন বলেন, ইনস্টিটিউশনাল যে ডাউনফল বলেন, সেগুলোকে পুনরুদ্ধার করবার যে আমরা একটা সুযোগ তৈরি হয়েছিল। কারণ আপনি যত যাই বলি এক বছর পর বা 1.5 বছর পর আমরা বিভিন্ন অসুস্থ আদর্শিক লড়াই কিংবা আপা যেটা বললেন যে বিভিন্নভাবে আমাদেরকে দ্বিধাবিভক্ত করে রাখবার বা হবার যে প্রক্রিয়া চলমান, একটা কথা তো ঠিক যে জুলাই কিন্তু সমস্ত বাংলাদেশের স্বার্থে একত্রিত হয়েছিল। সেই সুযোগটা, সেই জন্য বলছি যে আমরা একটা সুযোগ হাতছাড়া করেছি। এবং ওখানকার আপনি জানেন যে এই সাফল্যের পরে আপনি কিন্তু কিছু বিষয়ে একটা জন আকাঙ্ক্ষার জায়গাটাও সুনির্দিষ্ট হয়েছিল। এবং এই বিষয়ে আমার যতটুকু যদি আমার মেমোরি আনা হয়, একটা মোটামুটি লম্বা সময় পর্যন্ত রাজনৈতিক দলগুলোরও কণ্ঠে সেই কমিটমেন্টটা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে সেই দুষ্টু চক্রের আবর্তে আবার বোধহয় দেশকে নিয়ে যাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করতে চলেছি। আপনি জানেন যে এখানে এখন ক্ষমতার পালাবদল এটি একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা তো থাকবেই, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতাও থাকবে। কিন্তু এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যেই রাজনীতিতে আমাদের যেই আমি যেটা বলি এথিক্সের যে জায়গাটায় যে আমাদের অধঃপতন হয়েছে, যেই রাজনীতিতে যে সুস্থতার চর্চা বা রাজনীতিতে ভিন্ন আদর্শ নিয়েও যে সম্প্রীতি রক্ষা করা যায় কিংবা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা করা যায়, সেই দীর্ঘ জনাকাঙ্ক্ষার যেই পচন আমরা এতদিন দেখে সেখান থেকে উত্তরণের কথা বলছিলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেখানে আবার ঘুরে ফিরে আমরা বোধহয় একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। কারণ যেই সংস্কারগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল, যদি মোটা দাগে আমরা বলি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সেগুলি আমি বলবো একমাত্র বোধহয় পুলিশের একটা পোশাক চেঞ্জ হয়েছে, তারপরেও এটা নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে জনমানুষের মধ্যে। এছাড়া তো আমি পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার দেখি নাই, প্রশাসনের মধ্যেও কোনো সংস্কার আমি পাচ্ছি না। সেই একই পর্যায়ে আমার তো ভাবতে কষ্ট হয় যে পুলিশকে, প্রশাসনকে আপনি যদি কে কোন দল করে এই ভেবে তার দায়িত্ব পালনের বিষয় চিন্তা করতে হয়, তার পোস্টিংয়ের চিন্তা করতে হয়। তো লটারি করে এখন আবার লটারি করেও দিচ্ছে। এখন লটারি করে দেওয়ার পরও বলবে যে আমার লটারির ভাগ্য খারাপ, ওই জায়গায় অমুক হয়েছে, তাকে পোস্টিং দেন। আপনি লটারি করে দিয়েছেন ঠিকই, কিন্তু এই জায়গায় 2 জনই পড়েছে জামাতের, বা এই জায়গায় এই পড়েছে বিএনপির। এই যে লটারি ধারণা তো বিজ্ঞানসম্মত না, কেননা দেশের
এক এক এলাকা এক এক রকম, এক এক এলাকা কোনো এলাকার ঝুঁকি বেশি, কোনো এলাকায় খুবই শান্তিপূর্ণ। তো আপনি কোন এক্স্যাক্টলি কাকে কোথায় পাঠাবেন? স্কিলড অফিসার যারা তার লটারিতে পড়লো যেখানে কোনো তেমন কোনো ভূমিকা রাখার দরকারই নেই। আপনি ডিসি লেভেলের একজন অফিসার যিনি হয়তোবা তার চাকরির পুরো সময়ই যে কোনো কারণেই হোক তিনি প্রশাসনিক যে ফিল্ড লেভেলে কাজের অভিজ্ঞতা নাই, উনি লটারিতে পেয়ে গেলেন, ঢাকার ডিসি হয়ে গেলেন বা চট্টগ্রামের ডিসি হয়ে গেলেন। এই যে মানে সমস্যাটা, এটা তো আসলে ওই যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও কিন্তু এই বিতর্কগুলো আছে, যে দেখা গেল যে আপনি 51% মানে লোক যারা হয়তোবা তুলনামূলকভাবে আসলে যোগ্য নন, তারা যেই দিকে আসলে ঝুঁকে গেলেন, অধিক যোগ্যতা সম্পন্ন লোকের মূল্য, যেটা আমাদের আসলে রাজনৈতিক ব্যবস্থাপনায় বোঝাপড়ার জায়গা বা ছাড় দেওয়ার জায়গাটা না থাকায় এবং এন্ড অফ দ্য ডেতে উইনার টেকস অল এই প্রসেসটা আসলে ডমিনেট করায় সব কিছু এই জায়গায় যাচ্ছে। তবে আমার একটা দুঃখের জায়গা যে আমরা যেটা চেয়েছিলাম যে সুস্থ আদর্শিক লড়াই হোক, সুস্থ রাজনৈতিক লড়াই হোক, অন্তত গণমানুষের যে অধিকার প্রশাসনিক লেভেলে, পুলিশের লেভেলে অন্তত সুষ্ঠুভাবে তার নির্বাচনে তার সমর্থনটা দেওয়ার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই ধর্মের ট্রাম্প কার্ড, সেই টাকার ছড়াছড়ি এবং আমরা অস্ত্রের ব্যবহারের যেই ভয়ানক রূপ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, সেগুলোর ব্যাপ্তি যদি আরও বাড়ে, আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা কোথায় গিয়ে শেষ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক উত্তরণের ট্রেন থামবে, সেটা এখন একটা প্রশ্নের বিষয় এসেছে। তারপরেও এখনো সময় শেষ হয়ে যায়নি। আমি একটা বিষয় আমি মনে করি যে এবং আমি বিশ্বাস করি যে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বড় দল হিসেবে অপেক্ষাকৃত ডমিনেট করার সুযোগ থাকবার পরেও, অপেক্ষাকৃত চাপিয়ে দেওয়ার সক্ষমতা থাকবার পরেও সবার প্রতি শ্রদ্ধাবোধ রেখে একটি সুন্দর শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরের প্রশ্নে অনেক জায়গায় কিন্তু বিএনপি এক অর্থে ছাড় দিয়ে হলেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী বৈতরণীটা যাতে নির্বাচনের প্রসেসটা যাতে সুন্দর মতো সম্পন্ন হয় সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমি মনে করি যে এখানে অন্তর্বর্তী সরকারের যদি কারোর কিংবা আমি যেটা একটু আগে উল্লেখ করছিলাম কোনো দুষ্ট চক্রের কোনো অভিসন্ধি থাকে, এগুলো ঝেড়ে ফেলে দিয়ে একটি দেশ, এই আমরা একটি খুবই ক্ষুদ্র রাষ্ট্র, এর যে জনগণের সংখ্যা বেশি, আমাদের জনশক্তি বেশি, এ কারণে আমাদের অনেক কিছুকে অনেক সময় কমপ্লেক্স মনে হয়। কিন্তু আমি মনে করি যে এই 24-এর যে অভিজ্ঞতাটা সেটিকে সবার মনে রেখে সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ট্রান্সফরমেশনটা হোক এবং মোটা দাগে যেই বিষয়গুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে সেগুলোর প্রতিফলন আগামী জাতীয় সংসদে ঘটুক। হয়তোবা আমরা ওভারনাইট অনেক কিছুর পরিবর্তন সংস্কার সম্ভব হবে না, অন্তত জনগণ এইটুকু আস্থার জায়গায় আসুক যে না, এত বড় একটি ঘটনা, এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোধোদয় তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো স্পেস দেওয়া শিখেছে, রাজনৈতিক দলগুলো অন্যকে সম্মান করতে জানে বা জনসাধারণের যে ক্ষুদ্র স্বার্থগুলোকে সেগুলোকে তারা বড় করে দেখতে শিখেছে। শুধুমাত্র ভোটের দিন তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার নিয়ামক হিসেবেই জনগণকে ব্যবহার করছে না, এই প্রত্যাশাটা আমার থাকছে। আর এই প্রত্যাশা পূরণ না হলে আমি তো মনে করি যে 24-এর যেই শিক্ষা সেটি কিন্তু আবার ঘুরে আসতে হয়তোবা খুব বেশি সময় লাগবে না, যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে মোটা দাগে না হলেও একটা রিজনেবল লেভেলে পরিবর্তন না আসে। লুনা, ক্লোজিং রিমার্কস খুব ছোট করে 2 মিনিট। প্রথমত হচ্ছে যে এই যে লটারির বিষয়টা খুবই হাস্যকর এবং খুবই দায়িত্বহীন কাজ। কারণ প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনার জব রেসপন্সিবিলিটি হচ্ছে সুষ্ঠুভাবে আপনার ওখানে যা লিপিবদ্ধ আছে সেটাকে আপনার পালন করা, এটা একটি বিষয়। লটারিটা আমার কাছে মনে হচ্ছে একটা দায় এড়ানোর একটা খুবই দায়িত্বহীন কাজ এবং হাস্যকর বিষয়গুলোকে তারা এইভাবে দেখছে। কিন্তু আপনি দেখেন এটা আপনি কিভাবে নিরপেক্ষ করবেন? আপনি লটারি করলেন, একজন উপদেষ্টা নির্বাচন করবে বলে তার ভোট সে পরিবর্তন করে নিয়ে আসলো, এখনও সে ক্ষমতায় রয়েছে। এখন ক্ষমতায় থেকে প্রভাবিত করার তো নানা ধরনের প্রক্রিয়া আছে, প্রকাশ্যে সে নাও করতে পারে, জি নানা ধরনের প্রক্রিয়া আছে, সেই জায়গাগুলো তো আসলে বন্ধ হওয়ার কোনো পথ আমি দেখছি না। এবং যেটা ভাই বলছিলেন যে রাজনীতিতে এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধর্মকে মানুষের ভেতরে
দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে ধর্মকে ব্যবহার করে, এবং সেটা ধর্মকে একদম অপব্যবহার করে করা হচ্ছে। আজকে আমাদের দেশে এই 90-এর মানে 24-এর গণঅভ্যুত্থানের পরে যাত্রাটা কি শুরু হওয়ার কথা ছিল, একটা নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা হওয়া শুরু কথা ছিল, যে বাংলাদেশটা, যে গণতান্ত্রিক যাত্রাটা আসলে বিমূর্ত না। আমরা একটা বাংলা বলছে অনেকে বাংলাদেশপন্থী, বাংলাদেশপন্থী কথাটা কিন্তু বিমূর্ত কোনো বিষয় না। বাংলাদেশ কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার কিছু সুনির্দিষ্ট উপাদান রয়েছে। সেই উপাদানটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি। কিন্তু এই সময় এসে আমরা কি দেখছি, সেটা হচ্ছে যে 71-এর যুদ্ধাপরাধীরা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা, তারা প্রকাশ্যে হচ্ছে রাজনীতি করছে এবং জনগণকে তারা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে ভোট দেওয়ার বিষয়ে। এক হচ্ছে ধর্মকে ব্যবহার করছে, আবার হুমকি দিচ্ছে প্রশাসনকে, তারা হুমকি দিচ্ছে প্রশাসনকে, তারা নানা চাপের মধ্যে করছে এবং সেটা প্রকাশ্যে করছে। সেই প্রকাশ্যে যে তারা করছে সেটার ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারা কোনো রকমের কোনো তাদের পদক্ষেপ দেখাচ্ছে না, তারা কোনো রকমের কোনো স্টেপ নিচ্ছে না। এই যে একটা বিষয় তৈরি হয়েছে রাজনীতিতে, সেই জায়গাটা কিন্তু 24-এর গণ আকাঙ্ক্ষা যেটা ছিল, সেই গণ আকাঙ্ক্ষাটাকে একভাবে নড়বড়ে করে দেয়। এবং যেটা বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ বারবার এইভাবে গণ অভ্যুত্থান করবে, স্বৈরাচারী সরকারকে সরাবে, ফ্যাসিস্ট সরকারকে সরাবে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করবে, করে তার গণতান্ত্রিক যাত্রাটা শুরু করবে এবং একটা বিশেষ মহলের কারণে সেই যাত্রাটা বাধাগ্রস্ত হবে। এইরকমভাবে যদি তৈরি হয়, দেখবেন একটা উদাসীন দেশপ্রেমহীন জাতিতে পরিণত হব আমরা। বারবার যদি আমরা এইভাবে প্রতারিত হতে থাকি বাংলাদেশের মানুষ, এই জায়গাটা খুবই শঙ্কার মনে হচ্ছে আমার, এবং এই আশঙ্কাটা করছি আর কি আমরা। আমি খুব একটি সাম্প্রতিক, আমাদের যে আপনি জানেন যে খুব ঘন ঘন ছোট ছোট আকারে ভূমিকম্প হচ্ছে, এবং এখানে যারা এক্সপার্টস তারা বলছেন যে এই ভূমিকম্পগুলোর, এই ছোট ছোট ভূমিকম্পগুলোর লক্ষণ কিন্তু একটি বড় ডিজাস্টার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের জন্য সাবধান হয়ে যাওয়ার উদাহরণ দিচ্ছেন, এবং এটার জন্য যে প্রিকশনসগুলো নিতে হবে, যেই দুর্যোগ এড়ানোর যেই ব্যবস্থাপনা উন্নত করতে হবে, এর জন্য তারা বলছেন। তো আমরা তো আসলে স্বাধীনতার পর থেকে এই ছোট বড় ভূমিকম্পের মধ্য দিয়ে যাচ্ছি। আমি তো মনে করি যে 24-এর যেই গণ অভ্যুত্থান, এটা তো একটি ডিজাস্টার ওই লেভেলে ছিল, যেই পচে যাওয়া রাজনীতির বিরুদ্ধে, ফেসিস্ট রাজনীতির বিরুদ্ধে, এই আপনার অটোক্রেটিক সিস্টেমের বিরুদ্ধে। তো আমরা কি এই এত কিছুর পরে আমরা কি একটু মানবিক হব না? রাজনৈতিক দলগুলো কি অন্তত তাদের রাজনৈতিক লোভ কিংবা রাজনৈতিক দলের প্রাপ্তির জায়গাগুলোতে আরেকটু লেনিয়েন্ট হবে না? এই প্রত্যাশাটা কি আমরা সাধারণ মানুষের, যেমন আমরা যারা রাজনীতির সাথে জড়িত, তাদেরও তো আমি মনে করি ভাববার সময় এসছে। আপনি দেখবেন যে পৃথিবীব্যাপী যে রাজনৈতিক কালচারে যেই পরিবর্তন ঘটেছে, আপনি দেখবেন যে কিছু হলেই ব্যর্থতার দায় নিয়ে বড় বড় মন্ত্রীরা পদত্যাগ করছেন। কেউ একবারের বেশি সেকেন্ডবার কোনো বিষয়ে বিতর্ক থাকলে তিনি আর পার্টিসিপেট করছেন না। আপনি প্রতিষ্ঠিতভাবেই 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকছেন না। এই যে ব্যবস্থাপনাগুলো, সেগুলো তো আমাদের একটি সুন্দর দেশ বিনির্মাণের লক্ষ্যকে নির্দেশ করে। তো আমি তো মনে করি যে এখানে এই চিরায়ত রাজনৈতিক স্বার্থ, শুধুমাত্রই পাওয়ার লক্ষ্য, শুধুমাত্রই নিজের জন্য চিন্তা করা, এই আমার মনে হয় যে ঘুণে ধরা এই রাজনৈতিক চিন্তার থেকে আমাদের বেরোয় আসার একটি সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ তারা ওই দিকে দলগুলোকে পরিচালিত করবেন। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ফিজলুন আনুর এবং ব্যারিস্টার শিহাবুদ্দিন আহমেদ, শিহাবুদ্দিন খান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার অতিথিরা যেটা বলছেন যে দেশ আমাদের জাতি একটা উদাসীন এবং দেশপ্রেমহীন জাতিতে পরিণত হচ্ছে, খুবই উদ্বেগের কথা। এক অতিথি কথা বলছিলেন, অন্য অতিথি বলছিলেন যে মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, এবং বাস্তবতা হচ্ছে আসলে আমরা কোনো প্রতিষ্ঠান গড়বার দিকে মনোযোগ দিইনি, এবং যে কারণে কয়েক বছর পর পর নির্বাচনের মতো একটা সাধারণ গণতন্ত্রের একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত, সেটা নিয়ে আমাদের প্রচুর সময় ব্যয় করতে হয় এবং একটা ভালো নির্বাচন আমরা করতে পারি না। এমন জুলাই আগস্টের এই আত্মদান, এত ত্যাগের পরও
এখন পর্যন্ত একটা অনিশ্চিত যে একটা ভালো নির্বাচন আসলে আমরা শেষ পর্যন্ত করতে পারবো কিনা। নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে, কিন্তু অনিশ্চয়তা দিন যত গড়াচ্ছে তত বাড়ছে। এবং একই সঙ্গে আমরা একজন জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছে। গোটা জাতি উদ্বিগ্ন এবং আমরা সবাই চাই যে তিনি সুস্থ হয়ে উঠুন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।